সবাইকে স্বাগত দীপ্ত সংবাদে। সাথে রয়েছে দোলা ডলারে। শুরুতেই জানাবো সংবাদ শিরোনাম। তিস্তার পানির ন্যায্য হিস্সা আদায়ে উত্তরের 5 জেলায় মানুষের ঢল, 11টি স্থানে 2 দিনের অবস্থান। গণ অভ্যুত্থানে নিহতদের জুলাই শহীদ ও আহতদের জুলাই যোদ্ধার স্বীকৃতি, পাবেন 2 ধরনের ভাতা। স্বীকৃতির দাবিতে গণ অভ্যুত্থানে কম আহতদের শাহবাগ মোড়ে অবস্থান, তীব্র যানজটে চরম ভোগান্তি। এনআইডির তথ্য কাউকে দেবে না নির্বাচন কমিশন, সেবাগ্রহীতাদের চাহিদা মতো তথ্য যাচাই করা হবে। বাংলাদেশের সঙ্গে বন্ধুত্ব করতে হলে ভারতকে তিস্তার ন্যায্য হিস্সা দিতে হবে বলে জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সোমবার লালমনিরহাটে তিস্তা নদী রক্ষা আন্দোলন কমিটির 2 দিনের অবস্থান কর্মসূচি উদ্বোধনকালে তিনি কথা জানান। জাগোবাহে তিস্তা বাঁচাও স্লোগানের এই কর্মসূচিতে অংশ নিচ্ছেন তিস্তা পাড়ের হাজারো মানুষ। বাংলাদেশ ভারতের আন্তঃসীমান্ত নদী তিস্তা। সিকিমের চিতামু হ্রদ থেকে সৃষ্ট এই জলাধার পশ্চিমবঙ্গ হয়ে বাংলাদেশে প্রবেশ করেছে। তিস্তা ঘিরে দেশের উত্তরাঞ্চলের অন্তত 5 জেলার মানুষের জীবন ও জীবিকা নির্ভর করে। খরা মৌসুমে পানি না পাওয়া এবং বর্ষা মৌসুমে অতি প্রবাহের কারণে তিস্তা হয়ে ওঠে গলার কাঁটা। তিস্তার পানি বন্টন বাংলাদেশ ও ভারতের মধ্যে একটি অমীমাংসিত বিষয়। 2 দেশের সম্পর্কের আলোচনায় এটি বড় ইস্যু। আন্তর্জাতিক রীতি উপেক্ষা করে উজানের দেশ ভারত এককভাবে তিস্তার পানি নিয়ন্ত্রণ করে আসছে। তিস্তার পানি বন্টন এবং নদীর প্রকল্প বাস্তবায়নের দাবিতে লালমনিরহাটে 2 দিনের অবস্থান কর্মসূচি শুরু করেছে তিস্তা নদী রক্ষা আন্দোলন কমিটি। জাগো বাহে তিস্তা বাঁচাও স্লোগানের এই কর্মসূচিতে অংশ নিচ্ছে তিস্তা পাড়ের হাজারো মানুষ। লালমনিরহাট ছাড়াও রংপুর, কুড়িগ্রাম, গাইবান্ধা ও নীলফামারীর তিস্তা পাড়ের 11টি স্থানে এই অবস্থান কর্মসূচি চলছে। কর্মসূচি উদ্বোধন করে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানান, বাংলাদেশের সঙ্গে বন্ধুত্ব করতে ভারতকে তিস্তার ন্যায্য হিস্সা দিতে হবে। লড়াই না করলে কিছু পাওয়া যায় না, সেই লড়াই করে আমরা তিস্তার পানি আনবো। ভারতকে পরিষ্কার করে বলতে চাই, আগেও বলেছি এখনো বলছি, বাংলাদেশের মানুষের সঙ্গে যদি বন্ধুত্ব করতে চান তাহলে আগে তিস্তার পানি দেন। আমরা আমাদের পায়ের উপরে দাঁড়াতে চাই, আমরা আমাদের হিস্সা বুঝে নিতে চাই। আমরা অবশ্যই ভারতকে একটা বন্ধু ভাবে দেখতে চাই, কিন্তু সেই বন্ধুত্ব হবে সম্মানের সঙ্গে, আমার যে পাওনা সেই পাওনা বুঝে দেওয়ার সঙ্গে। মঙ্গলবার কর্মসূচির সমাপনী দিনে বক্তব্য দেবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। কামরুন নাহার, দীপ্ত বার্তাকক্ষ। ছাত্র জনতার গণ অভ্যুত্থানে নিহতরা জুলাই শহীদ ও আহতরা জুলাই যোদ্ধা নামে স্বীকৃতি পাবেন। তারা এককালীন ও মাসিক ভাতা পাবেন। সোমবার জেলা প্রশাসক সম্মেলনে এই কথা জানান মুক্তিযুদ্ধ বিষয়ক উপদেষ্টা। আর খাদ্য উপদেষ্টা জানিয়েছেন, রমজানে 50 লাখ পরিবারকে 30 টাকা কেজি দরে 15 কেজি করে চাল দেওয়া হবে। রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে জেলা প্রশাসক সম্মেলনের 2য় দিনের প্রথম অধিবেশনে যোগ দেন খাদ্য ও ভূমি উপদেষ্টা। পরে তিনি গণমাধ্যমকে জানান, রমজানে 50 লাখ পরিবারকে 30 টাকা কেজি দরে 15 কেজি করে চাল দেয়া হবে। রোজা আসতে এই রোজার মাসে খাদ্য মন্ত্রণালয়ের মাধ্যমে বিশাল পরিমাণ খাদ্যশস্য অত্যন্ত সুলভ মূল্যে এবং ক্ষেত্র বিশেষে কিছু আবার বিনামূল্যে যাচ্ছে। প্রায় 7 লাখ টনের মতো চাল এই সময়টাতে যাবে। দ্বিতীয় অধিবেশনে অর্থ উপদেষ্টা বলেন, জোর করে করের পরিমাণ না বাড়িয়ে আওতা বাড়ানো হবে। গ্রাম অঞ্চলে বা থানায় অনেক ব্যবসায়ী আছে, প্রচুর আয় করে, কিন্তু তারা ট্যাক্স বা ভ্যাট দেয় না। এটা আমাদের জন্য একটা কনসার্নের ব্যাপার। ওই ট্যাক্স নেটটা বাড়াবার জন্য ইনভেস্ট চেয়ারম্যান ছিল, আমরা চেষ্টা করছি। জেলা প্রশাসকদের সাথে আলোচনায় মুক্তিযুদ্ধ বিষয়ক উপদেষ্টা জানান, ছাত্র জনতার গণ অভ্যুত্থানে নিহতরা জুলাই শহীদ ও আহতরা জুলাই যোদ্ধা নামে স্বীকৃতি পাবে। তারা এককালীন ও মাসিক ভাতা পাবেন। এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ভুয়া মুক্তিযোদ্ধাদের শনাক্ত করে আইনের আওতায় আনা হবে। যারা শহীদ হয়েছেন তারা 30 লক্ষ টাকা পাবেন, গুরুতর আহত যারা এককালীন 5 লক্ষ টাকা পাবেন এবং 20,000 টাকা প্রতি মাসে ভাতা পাবেন। এক অঙ্গহানি হয়েছে এই ধরনের যারা আহত যারা আছেন তারা 15,000 টাকা করে ভাতা পাবেন, আর 3 লক্ষ টাকা
এককালীন পাবেন। বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ উপদেষ্টা জেলা প্রশাসকদের জানান, গ্রীষ্ম মৌসুমে রোজা শুরু হচ্ছে। এ সময় বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক রাখতে সবাইকে সাশ্রয়ী হতে হবে। সেচের জন্য প্রায় 2000 মেগাওয়াট অতিরিক্ত লাগে। আমাদের এই এসি লোড প্রায় 5 থেকে 6000 মেগাওয়াট। তো এইটা আপনি যদি 25 কিংবা তার উপরে যদি করেন, তাহলে কিন্তু আমরা 2 থেকে 3000 মেগাওয়াট বিদ্যুৎ সাশ্রয় করতে পারবো। তিনি জানান, শীতকালে 9000 মেগাওয়াট বিদ্যুতের চাহিদা থাকলেও গ্রীষ্মে চাহিদা বেড়ে দাঁড়ায় 17 থেকে 18,000 মেগাওয়াট। মেহেদী হাসান, দীপ্ত সংবাদ, ঢাকা। জুলাই অভ্যুত্থানে আহতদের স্বীকৃতি, নিরাপত্তা এবং হটলাইন চালুর দাবিতে সোমবার রাজধানী শাহবাগ মোড় অবরোধ করেন আহতরা। এ সময় শাহবাগ সহ এর আশপাশের সড়কগুলোতে সৃষ্টি হয় তীব্র যানজট। এতে চরম দুর্ভোগে পড়েন নগরবাসী। সরকারের ঘোষণা অনুযায়ী আহতদের ক্ষেত্রে জুলাই যোদ্ধাদের 2টি ক্যাটাগরিতে ভাগ করে সহায়তা দেওয়া হবে। ক্যাটাগরি এতে থাকা গুরুতর আহতরা এককালীন 5 লাখ টাকা ও মাসিক 20,000 টাকা ভাতা এবং সরকারি হাসপাতালে আজীবন চিকিৎসা সেবা পাবেন। আর ক্যাটাগরি বিতে থাকা আহতরা এককালীন 3 লাখ টাকা ও মাসে 15,000 টাকা ভাতা পাবেন। তাদের কর্মসংস্থানের জন্য প্রশিক্ষণ ও সরকারি আধা সরকারি চাকরিতে অগ্রাধিকার দেওয়ার কথা বলা হয়েছে। এই অবস্থায় ক্যাটাগরি সিতে থাকা আহতরা বলছেন, ক্যাটাগরি থাকবে 2টি, সবার পরিচয় হবে এক। দাবি আদায় সোমবার দুপুরে রাজধানীর শাহবাগে অবস্থান নেন তারা। আমাদের 22,000 আহতদের মধ্যে অধিকাংশ আহতদের সরকার থেকে বিচ্ছিন্ন করা হচ্ছে। তো আমাদের দাবি এখন বর্তমানে এ আর বি 2টাই ক্যাটাগরি থাকবে, সিটা বাদ দিতে হবে। সি হচ্ছে ছাগলের 3য় নম্বর বাচ্চা, 2টাই দুধ খাবে আর একটা লাফাবে, কয়দিন পরে এটা শেষ যান। ভবিষ্যতে সি ক্যাটাগরি করে মূল্যায়ন থাকবে না। শাহবাগ অবরোধ করায় আশেপাশের সড়কে তৈরি হয় তীব্র যানজট, যা নিয়ে আন্দোলনকারীদের সাথে সাধারণ মানুষের বাকবিতণ্ডাও হয়। আমরা বের হয়েছি 2টা বাজে, এখন বাজে 6টা, আমরা এখনো যেতে পারিনি বইমেলা। তো আমার ব্যাক করতে হবে, সেই এয়ারপোর্ট যেতে হবে, তাহলে এটা তো ভোগান্তি। এটা তো তাদের দাবি আদায়ের জায়গা না। তারা যে দাবিগুলো করতেছে সে ইনস্টিটিউটে যাক, যে ইনস্টিটিউটগুলো তাদের দাবি পূরণ করতে পারে। সন্ধ্যা 7টার পর লং মার্চের ঘোষণা দিয়ে শাহবাগ মোড় ছাড়েন আহতরা। তবে কবে লং মার্চ করবেন তা জানাননি তারা। নূর আলম, দীপ্ত সংবাদ, ঢাকা। নির্বাচন আয়োজনে যত বিলম্ব হবে দেশের সমস্যা তত বাড়বে বলে মনে করেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। সোমবার রাজধানীতে এক ভার্চুয়াল মতবিনিময় অনুষ্ঠানে তিনি বলেন, জনগণ ঠিক করবে তারা কাদেরকে দেশ পরিচালনার দায়িত্ব দেবে। জনগণই ডিসাইড করে নেবে জনগণ কাকে দায়িত্ব দিবে তাদের দেশ পরিচালনার। জনগণের দেশ পরিচালনার দায়িত্ব জনগণ কাদেরকে দিবে। কাজেই এই বিষয়টিতে যত দেরি হবে, আমরা মনে করি, বিভিন্নভাবে ধারণা করি যে তাতে করে সমস্যা বাড়বে বই কমবে না। যারা এই দলবদ্ধ বিশৃঙ্খলা বা মব তৈরি করবে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। সোমবার কোস্টগার্ড দিবসে তিনি আরও বলেন, নানা রকমের জনতা বিভিন্ন ধরনের সমস্যা সৃষ্টি করছে, সবাইকেই নিয়ন্ত্রণের চেষ্টা চলছে। গত বছরের 5 আগস্ট রাজনৈতিক পট পরিবর্তনের পর দেশের বিভিন্ন স্থানে কিছু মানুষের মধ্যে আইন নিজের হাতে তুলে নেওয়ার প্রবণতা দেখা দেয়। এই মব বা মব জাস্টিসের কারণে সমাজে বিশৃঙ্খলা সৃষ্টি হয়। সরকার অবশ্য এর বিরুদ্ধে সতর্ক করে আসছে। সোমবার রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ কোস্ট গার্ডের 30তম প্রতিষ্ঠা বার্ষিকী ও কোস্ট গার্ড দিবস উদযাপন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠান শেষে স্বরাষ্ট্র উপদেষ্টা অমর একুশে বইমেলা, বসন্ত বরণ ও ভালোবাসা দিবসে কিছু মানুষের উশৃঙ্খল আচরণ নিয়ে সাংবাদিকদের প্রশ্নের মুখোমুখি হন। তিনি বলেন, মব জাস্টিস গ্রহণযোগ্য নয়। আমরা সব জনতারই কিন্তু নিয়ন্ত্রণ করতে পারতেছি, শুধু এক জনতার তো বলতো না, বিভিন্ন জনতা বিভিন্ন ধরনের সমস্যা ক্রিয়েট করতেছে। এখন সব জনতা নেই, কিন্তু নিয়ন্ত্রণের দায়িত্ব আমাদের। এখন কোন জনতা কিসের জন্য মব বা ক্রিয়েট করে ওইগুলো কিন্তু আপনার একটু দেখতে হবে। এই জন্য সবাইরই কিন্তু একটু সজাগ হইতে হবে। দেশের যেটা ভালো হয় দেশের জন্য ওইটাই শুধু করতে হবে। পাসপোর্ট করতে আর পুলিশ ভেরিফিকেশন লাগবে না। এই সুযোগ যাতে রোহিঙ্গারা নিতে না পারে সে ব্যাপারে
সতর্ক থাকার কথা বলেন উপদেষ্টা। পুলিশ ভেরিফিকেশন দরকার হবে না এই পাসপোর্ট পাওয়ার জন্য যাদের ন্যাশনাল আইডি আছে। এখন তার ন্যাশনাল আইডি সময়েই যেন রোহিঙ্গারা ন্যাশনাল আইডি না পায়, এই জন্য ব্যবস্থা নেওয়া হবে। এর আগে কোস্টগার্ড সদস্যদের দেশের জলসীমা নিরাপত্তার পাশাপাশি মাদক ও চোরাচালান রোধে আরও আন্তরিকভাবে কাজ করার আহ্বান জানান স্বরাষ্ট্র উপদেষ্টা। দিলশাদ এনি, দীপ্ত সংবাদ, ঢাকা। আগের মতো তথ্য যাচাইকারী প্রতিষ্ঠানকে একজন নাগরিকের এনআইডির সকল তথ্য দেবে না নির্বাচন কমিশন। যতটুকু তথ্য যাচাইকারী প্রতিষ্ঠান চাইবে তা সঠিক কিনা তা জানাবে ইসি। সেই সাথে সেবা নেয়া প্রতিষ্ঠানগুলো থাকবে কঠোর নজরদারিতে। তথ্য ফাঁস রোধে এই সিদ্ধান্ত নিয়েছে জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগ। জাতীয় পরিচয়পত্রের তথ্য যাচাইয়ে দেশের ১৮২টি প্রতিষ্ঠান নির্বাচন কমিশনের সঙ্গে চুক্তিবদ্ধ। চুক্তি অনুযায়ী প্রতিষ্ঠানগুলো এনআইডির তথ্য উপাত্ত যাচাই করে নিজেদের গ্রাহকদের সেবা দিয়ে থাকেন। সম্প্রতি বেশ কয়েকটি প্রতিষ্ঠানের বিরুদ্ধে জাতীয় পরিচয়পত্রের এসব তথ্য তৃতীয় পক্ষের কাছে হস্তান্তরের অভিযোগ উঠেছে। এরই মধ্যে 5টি প্রতিষ্ঠানের বিরুদ্ধে তদন্ত শুরু হয়েছে। তথ্য ফাঁস রোধে করণীয় ঠিক করতে গত সপ্তাহে সেবা নেয়া প্রতিষ্ঠানগুলোর প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় করে নির্বাচন কমিশন। সোমবার রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে এনআইডি নিয়ে ইসির সুপারিশ ও পদক্ষেপ জানান জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের মহাপরিচালক। যেহেতু এনআইডি ওনারা যাচাই করে, তাহলে আমরা ওনাদেরকে এনআইডি যাচাই করাবো। কিন্তু এতদিন আমরা যেটা করেছি 14 সাল থেকে, সেটা হচ্ছে যে ওনারা যখন এই দুইটা ইনপুট দিলে এই তথ্যগুলো ওনাদের কাছে চলে যেত, তখন ওনারা যাচাই করতো। আমরা এখন যেই জায়গাটায় যেতে চাচ্ছি সেটা হচ্ছে যে ওনারা ইনফরমেশনটা দিবে আমাদেরকে, দিলে আমরা ওটার ম্যাচ অথবা নো ম্যাচ অথবা ইয়েস বা নো এটা আমরা বলে দেবো। অর্থাৎ যাচাইয়ের কাজটা আমাদের এন্ড থেকে হবে অনলাইনে। তিনি জানান সেবা প্রদানের ধরনেও পরিবর্তন আনবে ইসি। লক্ষ্য হচ্ছে জাতীয় পরিচয়পত্রের কোনো তথ্য কোনোভাবেই অন্যের হাতে যেন না যায়। এজন্য চুক্তিবদ্ধ প্রতিষ্ঠানগুলোকে মনিটর করবে ইসি। যে আমরা টিম করে দিব এবং সেখানে আপনার আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বা নিরাপত্তার সাথে জড়িত ব্যক্তিরা সংশ্লিষ্ট থাকবেন ওই টিমে, এবং ওনারা যে কোনো সময় যে কোনো প্রতিষ্ঠানে যেয়ে ওনাদের সিস্টেমটা চেক করতে পারবেন, যাতে ওই সিস্টেমে কোথাও কোনো ত্রুটি থাকলে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থাটাও নেওয়া সহজ হয়। মহাপরিচালক বলেন, এনআইডি নিয়ে অনিয়মে ইসির লোক জড়িত থাকলেও পার পাবে না। এরই মধ্যে বেশ কয়েকটি মামলাও হয়েছে বলেও জানান তিনি। এটা কিন্তু একবার দুদক এসেছিল, দুদকের পরেও কিন্তু আমরা লোকজন ধরেছি। মিজানুর রহমান, দীপ্ত সংবাদ, ঢাকা। আমাদের এই আদেশ যথাযথভাবে পালনে প্রসিকিউশনকে নির্দেশ দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। ঢাকা উত্তর সিটির সাবেক মেয়র আতিকুল ইসলামকে হাজির না করায় সোমবার এই আদেশ দেয় ট্রাইব্যুনাল। পরে প্রিজন ভ্যানের পরিবর্তে মাইক্রোবাসে আতিকুলকে ট্রাইব্যুনালে হাজির করা হয়। জুলাই আগস্টে রাজধানীর উত্তরা এলাকায় সংগঠিত মানবতা বিরোধী অপরাধের মামলায় ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের সাবেক মেয়র আতিকুল ইসলাম সহ 6 জনকে হাজির করতে গত 11 ফেব্রুয়ারি আদেশ দেয় ট্রাইব্যুনাল। তারই আলোকে সোমবার সকালে 5 জনকে হাজির করা হয়, কিন্তু বিপত্তি বাধে আতিকুল ইসলামকে নিয়ে। অন্য মামলায় রিমান্ডে, তাই তাকে হাজির না করার কথা জানানো হলে ট্রাইব্যুনাল আজই আতিকুল ইসলামকে হাজির করার আদেশ দেয়। পরে বেলা 1টার দিকে একটি বিলাসবহুল মাইক্রোবাসে আতিকুল ইসলামকে ট্রাইব্যুনালে নেওয়া হয়। উত্তরা এলাকার স্থানীয় 5 আওয়ামী লীগ নেতা ও আতিকুল ইসলামকে ট্রাইব্যুনালে তোলার পর শুনানি শেষে তাদেরকে কারাগারে পাঠানোর আদেশ দেয়া হয়। ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন বেঞ্চ এই আদেশ দেয়। অন্য মামলায় তারা জেল হাজতে ছিল, তাদেরকে ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে এবং তাদেরকে এই মামলায় শোন অ্যারেস্ট দেখিয়ে কারাগারে প্রেরণের নির্দেশ দিয়েছেন ট্রাইব্যুনাল। তদন্ত রিপোর্ট দাখিলের জন্য পরবর্তী দিন ধার্য আছে 9 মার্চ। ছাত্র জনতার আন্দোলনে উত্তরা এলাকায় 2 শতাধিক মানুষকে হত্যার সাথে আসামিরা বিভিন্নভাবে জড়িত বলে দাবি প্রসিকিউশনের। এরা কেউ চিকিৎসায় বাধা দিয়েছে, কেউ হেলমেট বাহিনীকে অস্ত্র সরবরাহ করেছে এবং বিভিন্নভাবে এরা মানবতা বিরোধী অপরাধে কর্মকাণ্ডে সক্রিয়ভাবে অংশগ্রহণ করেছে, যার তথ্য প্রমাণ আমাদের ইনভেস্টিগেশন এজেন্সির কাছে আছে। সাধারণত ট্রাইব্যুনালে আসামিদের হাজির করা হয় প্রিজন ভ্যানে, যার ব্যতিক্রম দেখা যায় সাবেক মেয়র আতিকুল ইসলামের ক্ষেত্রে। আজিজুল ইসলাম, দীপ্ত সংবাদ, ঢাকা।
ফেনীতে সড়ক দুর্ঘটনায় অন্তত ৫ জন নিহত হয়েছেন। এই ঘটনায় আহত হয়েছেন বেশ কয়েকজন। স্থানীয় ও প্রত্যক্ষদর্শীরা জানায় সোমবার সন্ধ্যায় নির্মাণ শ্রমিক বহনকারী একটি পিকআপ ফেনীতে যাচ্ছিল। পিকআপটি দক্ষিণ মাইজবাড়িয়া এলাকায় পৌঁছালে পেছন দিক থেকে একটি কাভার্ড ভ্যান ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই ৫ জন নিহত হন। গুরুতর আহত অবস্থায় বেশ কয়েকজনকে ফেনী জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। মহিপাল হাইওয়ে পুলিশ জানায় নিহতদের নাম পরিচয় জানা যায়নি, তবে ধারণা করা হচ্ছে তারা সবাই নির্মাণ শ্রমিক। এবারে ডেটল ও হারপিক অমর একুশে গ্রন্থমেলা। অমর একুশে গ্রন্থমেলায় অন্যবারের তুলনায় এবার বই বিক্রি কম। ছুটির দিন ছাড়া মিলছে না ক্রেতা। তবে মেলার বাকি দিনগুলোতে বই বিক্রি বাড়ার প্রত্যাশা প্রকাশকদের। মাসব্যাপী অমর একুশে গ্রন্থমেলার অর্ধেকের বেশি সময় পেরিয়ে গেছে। প্রতিদিনই মেলায় আসছেন পাঠক দর্শনার্থী, কিনছেন নিজেদের পছন্দসই বই। উপন্যাস, অনুবাদ, কবিতা, শিশুতোষ, ইতিহাস ও বিজ্ঞান ভিত্তিক বইয়ের পাঠক বরাবরের মতোই বেশি। অনুবাদ পড়তে তো ভালো লাগে, আর সেই সাথে যেমন হুমায়ুন আহমেদের বইগুলো যতবারই আসি মনে হয় যে কিছু না কিছু নিয়ে যাই। 3টা বই কিনেছি, 3টাই কবিতার বই, যেহেতু আমি কবিতা পছন্দ করি, লিখতে পছন্দ করি। একটা ভূতের বই নিয়েছি এবং একটা মানে গল্পের বই নিয়েছি। সব পাঠকই তাদের মন মতো বই খুঁজে পাওয়ার মতো বইয়ের সমাহার এখানে আছে। মোটামুটি আর কি, আরেকটু বেশি মানুষ হলে আমি খুশি হতাম। তবে ছুটির দিন ছাড়া সপ্তাহের কর্মদিবসগুলোতে ক্রেতার সংখ্যা কম। গত বছরের তুলনায় এবার বই বিক্রিতে সন্তুষ্ট হতে পারছেন না প্রকাশকরা। মেলার শেষ দিকে বই বিক্রি বাড়বে বলে প্রত্যাশা তাদের। শুক্র শনিবারে উইকেন্ডে একটু ভালো বিক্রি হচ্ছে, এছাড়া আসলে তেমন বিক্রি হচ্ছে না। এক্সপেকটেশন একটু বেটার ছিল, বাট মেলার এখনো অনেক দিন বাকি আছে। আস্তে আস্তে গ্র্যাজুয়ালি বিক্রিটা বাড়ছে। মেলায় এখনো প্রতিদিনই নতুন নতুন বই প্রকাশিত হচ্ছে। সে ধারাবাহিকতায় সোমবার প্রকাশ পেয়েছে 113টি। এখন পর্যন্ত নতুন বইয়ের সংখ্যা 1644টি। জহুরুল মোহসান, দীপ্ত সংবাদ, ঢাকা। রাশিয়ার সাথে বৈঠক করতে সৌদি আরবে গেছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। সোমবার মধ্যপ্রাচ্যের আঞ্চলিক সফরের অংশ হিসেবে ইসরায়েল থেকে রিয়াদে পৌঁছান তিনি। প্রায় 3 বছর ধরে চলা ইউক্রেন যুদ্ধ অবসানের লক্ষ্যে রাশিয়ার শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে আলোচনায় বসবেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী। রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ফোন আলাপের ধারাবাহিকতায় এই বৈঠকের আয়োজন করা হয়েছে। ধারণা করা হচ্ছে মঙ্গলবার রিয়াদে এই বৈঠক অনুষ্ঠিত হবে। এর আগে রবিবার ইসরায়েল সফর করেন রুবিও। ইউক্রেন ইস্যুতে ফ্রান্সে জরুরি বৈঠকে বসেছেন ইউরোপের নেতারা। প্যারিসে অনুষ্ঠিত সিকিউরিটি সামিট নামের এই বৈঠকে শক্তিশালী ইউক্রেনীয় সেনাবাহিনীর প্রয়োজনীয়তার উপর জোর দিয়েছেন জার্মান চ্যান্সেলর ওলাফ শলৎজ। এর আগে যুদ্ধ পরবর্তী সময়ে শান্তিরক্ষায় ইউক্রেনে সেনা পাঠানোর ইচ্ছা প্রকাশ করেন ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার। ইউক্রেনের ভবিষ্যৎ নিয়ে রাশিয়া ও যুক্তরাষ্ট্রের সম্ভাব্য আলোচনায় ইউরোপকে সম্পৃক্ত না করায় তড়িঘড়ি করে এই বৈঠক ডাকা হয়। তবে বৈঠক শুরুর আগে ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো মার্কিন প্রেসিডেন্টের সাথে কথা বলেছেন। টানা 16 বছর দেশের দ্রুততম মানবীর আসন ধরে রেখেছেন নৌবাহিনীর শিরিন আক্তার। দেশকে আন্তর্জাতিক স্বর্ণ উপহার দেওয়ার ইচ্ছা তার। আর দ্রুততম মানব নৌবাহিনীর ইসমাইলের বক্তব্য, আন্তর্জাতিক মানের সুবিধা না থাকায় তাদের সাফল্য শুধু জাতীয় পর্যায়ে থেমে আছে। ইমরানুর রহমান অংশ না নেওয়ায় দেখার অপেক্ষা ছিল দেশের দ্রুততম মানবের মুকুট ওঠে কার মাথায়। দারুণ লড়াইয়ের পর সেই উত্তর মিলেছে। জাতীয় অ্যাথলেটিক্সের 48তম আসরে 100 মিটার স্প্রিন্টে পঞ্চমবারের মতো সেরা হয়েছেন মোহাম্মদ ইসমাইল হোসেন। রাজধানী পল্টনে জাতীয় স্টেডিয়ামে সোমবার 6.61 সেকেন্ড টাইমিং করে দ্রুততম মানব হন বাংলাদেশ নৌবাহিনীর এই অ্যাথলেট। তিনি পেছনে ফেলেছেন একই দলের রাকিবুল হাসানকে। 2022 সালেও দ্রুততম মানবের মুকুট জিতেছিলেন ইসমাইল। আধুনিক যে ডিভাইসগুলো আছে সেগুলো আমাদের না, আমাদের কোচ আছে ভালো, বাট আমাদের ডিভাইসগুলো নাই, আমাদের পরিবেশ নাই, আমাদের নিউট্রিশনিস্ট নাই এবং কি ফিজিও নাই, যে কারণে আমরা পিছায় থাকি। এইখানে আমরা পিছায় থাকি, তাছাড়া আমাদের আর কোথাও। এদিকে নারীদের বিভাগে 12.01 সেকেন্ড সময় নিয়ে দ্রুততম মানবীর মুকুট জিতেছেন নৌবাহিনীর শিরিন আক্তার। গত আসরে 12.11 সেকেন্ড টাইমিং নিয়ে সেরা হয়েছিলেন তিনি। এবারও সতীর্থ সুমাইয়া দেওয়ানকে পেছনে ফেলেছেন শিরিন। এই বিভাগে তৃতীয় হয়েছেন বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠানের আজমি খাতুন। স্প্রিন্টে
যে কোনো সময় যে কোনো কিছু ঘটে যেতে পারে, যে কোনো সময়। এখানে একদমই মাইক্রো সেকেন্ড ন্যানো সেকেন্ডের খেলা, তো সেক্ষেত্রে স্প্রিন্টের সবাই খুব কাছাকাছি থাকে। আমি এখনও দেশকে কিছু দিতে চাই এবং আমি চেষ্টা করতে চাই। এর আগে 48তম জাতীয় অ্যাথলেটিক্স উদ্বোধন করেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া। 3 দিনের এই প্রতিযোগিতায় পুরুষদের 22টি ও নারীদের 18টি ইভেন্ট অনুষ্ঠিত হবে। মোহাম্মদ হাসিব, দীপ্ত স্পোর্টস, ঢাকা। চ্যাম্পিয়ন্স ট্রফির আগে একমাত্র প্রস্তুতি ম্যাচে পাকিস্তান শাহিনসের কাছে 7 উইকেটে হেরেছে বাংলাদেশ। দুবাইয়ে প্রথমে ব্যাট করে 38 ওভার 2 বল খেলে 202 রানে অল আউট হয় টাইগাররা। দলের হয়ে 50 করতে পারেননি কেউ। 4 নম্বরে নেমে 53 বলে সর্বোচ্চ 44 রান করেন মেহেদী হাসান মিরাজ। সাথে পেসার তানজিম হাসান করেন 30 রান। জবাবে 34 ওভার 5 বলে 7 উইকেট হাতে রেখেই জয় নিশ্চিত করে শাহিনস। দলের হয়ে সর্বোচ্চ 76 রানের ইনিংস খেলেন মোহাম্মদ হারিস, নাহিদ মিরাজ আর তানজিম সাকিব প্রত্যেকেই নেন একটি করে উইকেট। অনূর্ধ্ব 20 কনমেবল চ্যাম্পিয়নশিপের শিরোপা ধরে রাখল ব্রাজিল। এটি ব্রাজিলের 13তম শিরোপা। চূড়ান্ত পর্বের শেষ রাউন্ডের আগে সমান 10 পয়েন্ট নিয়েও আর্জেন্টিনার চেয়ে গোল ব্যবধানে এগিয়ে থাকে ব্রাজিল। শনিবার রাতে শিরোপা নির্ধারণী ম্যাচে চিলিকে 3-0 গোলে হারিয়ে নিজেদের কাজটা সেরে রাখে তারা। একই সময় শুরু হওয়া অপর ম্যাচে প্যারাগুয়ের কাছে 3-2 গোলে হেরে বসে আর্জেন্টিনা। এতে 3 পয়েন্টে এগিয়ে যাওয়া ব্রাজিলের চ্যাম্পিয়নশিপের শিরোপা জয় নিশ্চিত হয়ে যায়। শেষ করব দীপ্ত সংবাদ, যাবার আগে সংবাদ শিরোনাম জানিয়ে দেব আরও একবার। তিস্তার পানির ন্যায্য হিস্সা আদায়ে উত্তরের 5 জেলায় মানুষের ঢল, 11টি স্থানে 2 দিনের অবস্থান। গণঅভ্যুত্থানে নিহতদের জুলাই শহীদ ও আহতদের জুলাই যোদ্ধার স্বীকৃতি, পাবেন 2 ধরনের ভাতা। স্বীকৃতির দাবিতে গণঅভ্যুত্থানে কম আহতদের শাহবাগ মোড়ে অবস্থান, তীব্র যানজটে চরম ভোগান্তি। এনআইডির তথ্য কাউকে দেবে না নির্বাচন কমিশন, সেবা গ্রহীতাদের চাহিদা মতো তথ্য যাচাই করা হবে। আর এই ছিল এখনকার মতো। এর সাথে বিদায় নিচ্ছি আমি দোলা ব্রাদার্স। আরও তথ্য এবং বিনোদনের নানা খবরাখবর জানতে যুক্ত থাকুন দীপ্ত ডিজিটাল প্ল্যাটফর্মে। সবাইকে ধন্যবাদ।